আরও একটি নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক স্বাগতম। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মায়াপুর ইস্কন মন্দিরের বিভিন্ন দর্শনীয় স্থান। এছাড়াও মায়াপুর আসতে চাইলে আপনারা কিভাবে আসবেন, মন্দির খোলা ও বন্ধের সময় কি রয়েছে, এছাড়াও আপনারা দুপুরের মহাপ্রসাদ কোথায় এবং কিভাবে গ্রহণ করবেন, এবং মন্দির চত্বরে কোথায় কোথায় দুপুরের ভোগ প্রসাদ পরিবেশন করা হয় সে সম্পর্কেও বিস্তারিত তথ্য থাকবে। যারা মায়াপুরে 1 বা 2 দিন এসে থাকতে চান তাদের জন্য মন্দিরের ভেতরে রয়েছে থাকার ব্যবস্থা, এবং থাকার জন্য ভবনগুলি কোথায় কোথায় অবস্থিত এবং কিভাবে সেখানে থাকা যায় সেই সমস্ত তথ্যও থাকবে আজকের এই ভিডিওটিতে। তাই মায়াপুর ইস্কন মন্দির সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। এখন দেখে নেব মায়াপুর ইস্কন মন্দির কিভাবে আসতে হবে। মায়াপুর ইস্কন মন্দির আসার জন্য হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে ধরে নিতে হবে কাটোয়া লোকাল। কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে বিষ্ণুপ্রিয়া হল স্টেশন। হাওড়া থেকে বিষ্ণুপ্রিয়া হলটা আসতে সময় লাগবে 2 ঘন্টা 15 মিনিট, আর ভাড়া পড়বে জন প্রতি 25 টাকা। বিষ্ণুপ্রিয়া হল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নেবে স্টেশনের মাঝ বরাবর এলেই রয়েছে স্টেশন থেকে বাইরে যাওয়ার রাস্তা। বাইরে যাওয়ার রাস্তা দিয়ে যাওয়ার পথেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে যেতে হবে নবদ্বীপ ফেরিঘাট। বিষ্ণুপ্রিয়া হল স্টেশন থেকে নবদ্বীপ ফেরিঘাট পর্যন্ত টোটোয় যেতে সময় লাগবে 10-12 মিনিট মতন। ভাড়া পড়বে জন প্রতি 15 টাকা। টোটো থেকে নেবে 2-4 পা সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে নবদ্বীপ ফেরিঘাট। নবদ্বীপ ফেরিঘাটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে মায়াপুর যাওয়ার জন্য 2টি টিকিট কাউন্টার রয়েছে, একটি নৌকায় যাওয়ার জন্য আর একটি লঞ্চে যাওয়ার জন্য। নৌকায় যাওয়ার জন্য টিকিট মূল্য পড়ে 5 টাকা, আর লঞ্চে যাওয়ার জন্য টিকিট মূল্য পড়ে 10 টাকা। নৌকা বা লঞ্চের টিকিট কেটে এই সামনের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে লঞ্চ বা নৌকা ধরার জন্য। ফেরিঘাটের বাঁ দিক থেকে ছাড়ে নৌকা, আর ফেরিঘাটের ডান দিক থেকে ছাড়ে লঞ্চ। মায়াপুরে কিন্তু নৌকার ঘাট আলাদা আর লঞ্চের ঘাট আলাদা। নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুর ফেরিঘাট আসতে লঞ্চে সময় লাগলো 10-12 মিনিট মতন। মায়াপুর ফেরিঘাট থেকে সামনের এই রাস্তা দিয়ে বেরিয়ে এলেই রাস্তার ডান দিকে রয়েছে মায়াপুর ফেরিঘাটের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনের রাস্তা দিয়ে একটু এগিয়ে এলেই রয়েছে বাস স্ট্যান্ড। আপনারা এই বাস স্ট্যান্ড থেকেও বাস ধরে মায়াপুর ইস্কন মন্দিরের গেটে পৌঁছে যেতে পারেন। বাস স্ট্যান্ড ফেলে সামনের দিকে একটু এগিয়ে এলেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরেও আপনারা পৌঁছে যেতে পারেন মায়াপুর ইস্কন মন্দিরে। সেক্ষেত্রে টোটো ভাড়া পড়বে জন প্রতি 10 টাকা। এছাড়াও হাঁটা পথে রাস্তার দুধারে বিভিন্ন মঠ ও মন্দির দেখতে দেখতেও 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন মায়াপুর ইস্কন মন্দিরে। রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার দুধারে রয়েছে অনেক হোটেল ও গেস্ট হাউস। এছাড়াও রয়েছে অনেক মঠ, আর এই মঠগুলিতে রয়েছে থাকারও ব্যবস্থা। সামনের এদিকের আসা রাস্তাটি হলো মায়াপুর ফেরিঘাটের দিক থেকে আসা রাস্তা। এই রাস্তা দিয়ে এলে রাস্তার ডান দিকে রয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের 1 নম্বর গেট। এখন এই 1 নম্বর গেটের তোরণ দিয়ে প্রবেশ করব। তোরণ দিয়ে প্রবেশ করেই তোরণের বাঁদিকে অ্যারো মার্ক করে দেখানো রয়েছে মন্দির ক্যাম্পাসের কোথায় কি রয়েছে। আর সামনের দিকে এগিয়ে এসে বাঁদিকে তাকালে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তনের ঘর, ও পাশের ঘরে রয়েছে গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ। ঘরটি কিন্তু মাটির তৈরি খড়ের চালের। এই ঘরের মধ্যেই সারা দিন রাত হয় নাম সংকীর্তন।
অখণ্ড হরিনাম সংকীর্তনের ঘরের সামনে অর্থাৎ মেন গেট দিয়ে প্রবেশ করে ডান দিকেই রয়েছে বিভিন্ন ভবনের প্রসাদ কুপন কাউন্টার। সামনের এই কুপন কাউন্টারটি হলো সুলভ ভোজনালয়ের কুপন কাউন্টার। এখানে ভোগ প্রসাদের কুপন মূল্য 50 টাকা। এর পাশেই রয়েছে গীতা ভবনের প্রসাদ কুপন কাউন্টার। এখানে প্রসাদ কুপনের মূল্য 70 টাকা। এর পাশেই রয়েছে নামহট্ট ভবনের প্রসাদ কুপন কাউন্টার। এখানে প্রসাদের কুপন মূল্য 60 টাকা। এরপর রয়েছে গদা ভবনের প্রসাদ কুপন কাউন্টার। এখানে দুপুরের প্রসাদ কুপন মূল্য 80 টাকা এবং রাতের প্রসাদ কুপন মূল্য 50 টাকা। দুপুরের ভোগ প্রসাদের জন্য সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কুপন কাউন্টারগুলি থেকে কুপন পেয়ে যাবেন। বিভিন্ন ভবনের প্রসাদ কুপন কাউন্টার ফেলে ডান দিকের রাস্তা ধরে এখন যাব মন্দির ক্যাম্পাসের ভিতরের দিকে। রাস্তা দিয়ে সোজা হেঁটে এগিয়ে এলেই রাস্তার সোজা সামনেই রয়েছে সুলভ ভোজনালয়। সুলভ ভোজনালয় যাওয়ার আগেই ডান দিকে রয়েছে আরেকটি সুলভ ভোজনালয়ের কুপন কাউন্টার। এখান থেকেও আপনারা দুপুরের ভোগ প্রসাদের কুপন পেয়ে যাবেন। এই সুলভ ভোজনালয়ের প্রসাদ গ্রহণের সময় হলো দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই সোজা রাস্তাটি যাচ্ছে সুলভ প্রসাদ কক্ষের দিকে আর বাঁদিকের রাস্তাটি যাচ্ছে মন্দিরের দিকে। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার বাঁদিকে রয়েছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির সকাল 7:30টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। এরপর দুপুর 1টা থেকে বিকাল 3:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আবারও বিকাল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধির মন্দিরের পাশ দিয়ে যাওয়ার পথে রাস্তার ডান দিকে করা রয়েছে বসার জায়গা। বসার জায়গা ফেলে সামনের দিকে এগিয়ে এলেই রাস্তার ডান দিকে রয়েছে একটি মহাপ্রসাদের কাউন্টার। এই মহাপ্রসাদের কাউন্টার থেকে আপনারা বিভিন্ন রকম ভোগ প্রসাদ পেয়ে যাবেন 50 টাকা, 60 টাকা, 100 টাকার মধ্যে। আর মহাপ্রসাদের দোকানের পাশেই রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির যাওয়ার জন্য এই বাঁদিকের রাস্তা ধরে যেতে হবে। এই বাঁদিকের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার বাঁদিকেই দেয়া রয়েছে মন্দিরের ও মিউজিয়ামের খোলা ও বন্ধের সময়সূচি। প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের দিকে যাওয়ার পথের ধারেও রয়েছে বিভিন্ন ধর্মীয় পুস্তক ও ফটো ফ্রেমের স্টল, রয়েছে প্রসাদের স্টল। সামনের দিকে এগিয়ে ডান দিকে তাকালে রয়েছে ব্যাগ ও মোবাইল রাখার ঘর। মোবাইল জমা রাখার জন্য 5 টাকা ও ব্যাগ জমা রাখার জন্য 10 টাকা করে নেওয়া হয়। মোবাইল ও ব্যাগ রাখার ঘরের পাশেই রয়েছে বিনামূল্যে জুতো রাখার ঘর। এই জুতা ঘরে জুতো রেখে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে লোহার রেলিং করা অনেকগুলি রাস্তা। এই লোহার রেলিং করা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে এলে রয়েছে একটি চেকিং পয়েন্ট। এখানে পুরুষ এবং মহিলাদের পৃথক পৃথকভাবে চেকিং করে তারপরেই শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে প্রবেশ করতে দেয়া হয়। প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের উপরে রয়েছে একটি প্রভুপাদের মিউজিয়াম। এই মিউজিয়াম দর্শন করার জন্য জন প্রতি 15 টাকা টিকিট কেটে মিউজিয়াম দর্শন করতে হয়। মন্দিরের ভিতরেই রয়েছে মিউজিয়াম দেখার জন্য টিকিট কাউন্টারটি। প্রভুপাদ পুষ্প মন্দিরের প্রবেশপথের ডান দিকের রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে অনেক বসার জায়গা আর রয়েছে একটি বড় জলাশয়। আর জলাশয়ের চারিদিকেই এরকম বসার জায়গা করা রয়েছে। আর জলাশয়ের মধ্যে রয়েছে একটি ফোয়ারা। শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করে এখন যাচ্ছি রাধা মাধব মন্দিরের দিকে। আর রাধা মাধব মন্দিরের দিকে যাওয়ার পথে রাস্তার ডান দিকে রয়েছে অনেক ছোট ছোট খাবারের স্টল। আপনারা চাইলে এখানের খাবারের স্টলগুলি থেকে খাওয়া দাওয়া সকালে সেরে নিতে পারেন। খাবারের স্টলগুলি ফেলে সামনের দিকে এগিয়ে এসে ডান দিকেই রয়েছে শৌচালয়। রাধা মাধব মন্দির যাওয়ার পথের বাঁদিকে তাকালে দেখা যায় নবনির্মিত চন্দ্রোদয় মন্দির।
এই বিশাল চন্দ্রোদয় মন্দিরটি বৈদিক স্থাপত্য অনুযায়ী নির্মিত এবং এটি বিশ্বের অন্যতম বৃহৎ বৈদিক মন্দির। এর প্রতিটি স্তম্ভ, প্রতিটি নকশা ভক্তি আর শিল্পের এক অনন্য নিদর্শন। রাস্তা দিয়ে যাওয়ার পথের ডান দিকে পুজোর দ্রব্য সামগ্রী, পুজোর প্রসাদ ও বিভিন্ন ধর্মীয় পুস্তক সামগ্রীর স্টল রয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ডান দিকেই চোখে পড়বে মুভি থিয়েটার, আর এটি হলো মুভি থিয়েটারের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার ফেলে সামনের দিকে এলেই গেট রয়েছে, আর এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই রয়েছে একটি গোলাকার আধুনিক 360 ডিগ্রি থিয়েটার। এখানে দেখানো হয় ভগবান শ্রীকৃষ্ণের লীলা, সৃষ্টির রহস্য, মহাবিশ্ব ও স্পিরিচুয়াল ভির্চুয়াল শো। এই শোটা 25 থেকে 30 মিনিটের হয়, আর টিকিট মূল্য পড়ে 40 টাকা। সামনের এই রাস্তা ধরে 2-4 পা এগিয়ে গেলেই রয়েছে রাধা মাধব মন্দির। আমার ডান দিকের রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে আবারও ডান দিকের রাস্তা ধরে গেলে পড়বে গোশালা। এখন রাধা মাধব মন্দিরের দিকে যাব এই রাস্তা ধরে, আর রাস্তা ধরে রাধা মাধব মন্দির যাওয়ার পথে চন্দ্রোদয় মন্দিরটি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। মন্দির যাওয়ার রাস্তার ঠিক বাঁ দিকে রয়েছে চন্দ্রোদয় মন্দির, আর রাস্তার ডান দিকে রয়েছে রাধা মাধব মন্দির। রাধা মাধব মন্দিরের একটু আগে অ্যারো মার্ক করে দেখানো রয়েছে কোথায় কি কি রয়েছে, আর ডান দিকে রয়েছে মোবাইল ও ব্যাগ রাখার ঘর। মোবাইল ও ব্যাগ রাখার ঘরের পাশে রয়েছে বিনামূল্যে জুতো রাখার ঘর। ব্যাগ, মোবাইল, জুতো রেখে সামনের রাস্তা দিয়ে 2-4 পা হেঁটে এগিয়ে এলেই রয়েছে রাধা মাধব মন্দির। আর রাধা মাধব মন্দির প্রবেশ করার জন্য পুরুষ ও মহিলাদের পৃথক লাইন রয়েছে, আর সামনেই রয়েছে একটি চেকিং পয়েন্ট। এই চেকিং পয়েন্টে চেক করে তবেই মন্দিরের ভিতর প্রবেশ করতে দেয়া হয়। রাধা মাধব মন্দিরের ভেতরে ঢুকলেই মনের সব অস্থিরতা যেন থেমে যায়। এখানে দর্শন পাওয়া যায় শ্রী শ্রী রাধা মাধব সহ অষ্টসখী। এছাড়াও রয়েছে পঞ্চতত্ত্ব, শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত ও শ্রীবাস ঠাকুর। এছাড়াও রয়েছেন নরসিংহদেব। এখানে ভগবানের দর্শন আর সন্ধ্যায় সন্ধ্যা আরতি সত্যিই মনকে গভীর শান্তিতে ভরিয়ে দেয়। সামনের যে লাইনটি, এই লাইনটি হলো চন্দ্রোদয় মন্দির দর্শনের লাইন। এই চন্দ্রোদয় মন্দির দর্শন করার জন্য এই লাইনের পিছনের দিকে রাস্তার উপরে যে প্রভু বসে আছেন, এই প্রভুর থেকেই 50 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করে চন্দ্রোদয় মন্দির দর্শন করতে পারবেন। চন্দ্রোদয় মন্দির এখনও কিন্তু অসম্পূর্ণ রয়েছে। 2027 সালে মন্দির সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। চন্দ্রোদয় মন্দির দর্শনের সময় দুপুর 12টা পর্যন্ত, এরপর বিকাল 3:30 মিনিট থেকে 1 ঘন্টা পরপর। চন্দ্রোদয় মন্দির দর্শন করানোর সময় এক প্রভু গাইড হিসেবে থাকেন। কিছু ভক্ত চন্দ্রোদয় মন্দিরের ভিতরে দর্শন করে বাইরে বেরিয়ে আসছেন। এখন এই বাঁদিকের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে একটু এগিয়ে এলেই ডান দিকের এই বিল্ডিংটার নিচে দিয়ে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। এই রাস্তাটি দিয়ে বাইরের দিকে বেরিয়ে যাব, আর বাইরের দিকে বেরিয়ে এলেই ওই যে সামনের বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি হলো গদা ভবন। গদা ভবনে যেমন থাকারও ব্যবস্থা রয়েছে, সেরকম দুপুরে ও রাতে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। এছাড়াও 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই সামনেই রয়েছে গদা ভবন। আপনারা যদি গদা ভবনে থাকতে চান, গদা ভবনের ফার্স্ট ফ্লোরে রয়েছে ঘর বুকিংয়ের অফিস। এই ঘর বুকিংয়ের অফিস থেকে আপনারা ঘর বুক করে নিতে পারেন। এখানে রয়েছে এসি ও নন এসি 2 রকমেরই ঘর। আপনারা ঘর নেওয়ার সময় একটি আইডি প্রুফ অবশ্যই নিয়ে আসবেন। গদা ভবন ফেলে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে চৈতন্য ভবন, আর এই চৈতন্য ভবনের ফার্স্ট ফ্লোরে রয়েছে চৈতন্য ভবনের ঘর বুকিং অফিস। চৈতন্য ভবনেও এসি ও নন এসি রুমের ব্যবস্থা রয়েছে।
4 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করে সামনের দিকে একটু এগিয়ে এলেই রয়েছে নামহট্ট ভবন। এই ভবনেও থাকার ব্যবস্থা রয়েছে এবং দুপুরের ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। নামহট্ট ভবনেও আপনারা এসি ও নন এসি রুম পেয়ে যাবেন। নামহট্ট ভবন ফেলে সামনের দিকে এগিয়ে এলে রয়েছে গীতা ভবন, আর এই গীতা ভবনেও রয়েছে থাকার ব্যবস্থা এবং দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা। এই গীতা ভবনেও আপনারা এসি ও নন এসি রুম পেয়ে যাবেন। এখানেও অ্যারো মার্ক করে দেখানো রয়েছে কোন দিকে কোন ভবন রয়েছে। এই রোডটি সোজা চলে যাচ্ছে 4 নম্বর গেটে, আর 4 নম্বর গেটের যাওয়ার পথে পড়ে গীতা ভবন এবং নামহট্ট ভবন। বাঁদিকে যে রোডটি চলে যাচ্ছে, এই সোজা রোডটি যাওয়ার পথে রোডের বাঁদিকে রয়েছে ঈশ্বরদান ভবন ও বংশী ভবন। পিছনের রাস্তাটি যাচ্ছে 4 নম্বর গেটের দিকে। সামনের দিকে এগিয়ে এসে ডান দিকের এই যে রাস্তাটি যাচ্ছে, এই রাস্তাটি 3 নম্বর গেটের দিকে যাচ্ছে। এই 3 নম্বর গেটের দিকের রাস্তা দিয়ে গেলে পড়বে চৈতন্য ভবন, পরে গদা ভবন। এখন সামনের এই রাস্তা দিয়ে এগিয়ে যাব, আর কিছুটা এগিয়ে এলেই রয়েছে রাস্তার বাঁদিকে 4 চাকা গাড়ি পার্কিং এরিয়া। আপনারা 4 চাকা গাড়ি নিয়ে এলে এই গাড়ি পার্কিং এরিয়ায় গাড়ি পার্কিং করতে পারবেন। গাড়ি পার্কিং এরিয়ার ঠিক উল্টো দিকে আর একটি রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তাটি যাচ্ছে মন্দিরের দিকে। এই রাস্তাটি হলো মন্দিরের পিছনের দিকের রাস্তা। এই রাস্তা ধরে হেঁটে এগিয়ে এসে এই ডান দিকের রাস্তা ধরে এগিয়ে গেলেই বাঁ দিকে রয়েছে গোশালা যাওয়ার রাস্তা। এই পিছনের রাস্তাটি দিয়ে আমি এলাম। রাস্তা দিয়ে এগিয়ে এসেই ডান দিকে যে রাস্তাটি যাচ্ছে এটি হলো মন্দিরের দিকে যাচ্ছে, আর সোজা যে রাস্তাটি যাচ্ছে এটি হলো 1 নম্বর গেটের দিকে যাচ্ছে, আর বাঁ দিকের এই যে রাস্তাটি যাচ্ছে এটি হলো গোশালার দিকে যাচ্ছে। গোশালার দিকে যাওয়ার পথে ডান দিকে তাকালে রয়েছে গৌরাঙ্গ কুঠির। এই গৌরাঙ্গ কুঠিরের রুম ভাড়া 100 টাকা করে। আপনারা যদি এই গৌরাঙ্গ কুঠিরে থাকতে চান তাহলে অবশ্যই একটি আইডি প্রুফ নিয়ে আসতে হবে। গৌরাঙ্গ কুটিরের ঠিক উল্টো দিকেই রয়েছে অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে 4 বেলা সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। প্রসাদ কুপন সকাল 7টা ও বিকাল 3টার সময় এই গেটের সামনে থেকে দেওয়া হয়। গোশালার দিকের রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার ডান দিকে যে ঘরগুলি দেখা যাচ্ছে এটি হলো গৌরাঙ্গ কুটিরের ঘর, এবং রাস্তা দিয়ে যাওয়ার পথে বাঁ দিকে যে ঘরগুলি দেখা যাচ্ছে এটি হলো প্রভুপাদ ভিলেজের ঘর। প্রভুপাদ ভিলেজের ভিতরে যাওয়ার জন্য এটি হলো মেন গেট। এই প্রভুপাদ ভিলেজেও থাকার জন্য ব্যবস্থা রয়েছে। অপূর্ব সুন্দর সাজানো গুছানো প্রভুপাদ ভিলেজের ভিতরটা। প্রভুপাদ ভিলেজ ফেলে সামনের রাস্তা ধরে 2-4 পা হেঁটে এগিয়ে এলেই রয়েছে নিত্যানন্দ কুঠির। এই নিত্যানন্দ কুঠিরেও রয়েছে থাকার জন্য ব্যবস্থা। নিত্যানন্দ কুঠিরের রুম ভাড়া 200 টাকা। এখন যাচ্ছি গোশালার দিকে। যাওয়ার পথে দুধারে সারি সারি নানা রকম গাছ। প্রতিটি গাছের গায়ে লেখা আছে আলাদা আলাদা নাম: নিতাই, কৃষ্ণ, শ্যাম, রাধে। যেন গাছগুলো ভক্তির ভাষায় কথা বলছে। চারপাশে অপূর্ব সুন্দর শান্ত ও নিরিবিলি পরিবেশ। এই পথে হাঁটতে হাঁটতে মনটা আপনা আপনি স্থির হয়ে আসে, আর মনটা যেন ভরে যায় শান্তিতে। গোশালার দিকে যাওয়ার পথে ডান দিকেই রয়েছে শ্রুতি ভবন। এই শ্রুতি ভবনে কম খরচে মাসিক থাকার ব্যবস্থা রয়েছে এবং ছাত্রদের জন্য 20% ছাড় দেওয়া হয়। আপনারা যদি শ্রুতি ভবনে থাকতে চান তাহলে স্ক্রিনে দেয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। রাধাগোবিন্দ মন্দির থেকে গোশালা আসতে হেঁটে সময় লাগবে 15 মিনিট মতন। আপনারা চাইলে টোটো করেও চলে আসতে পারেন এই গোশালা দর্শন করতে। টোটো ভাড়া পড়বে জন প্রতি 10 টাকা। গোশালার প্রবেশপথ দিয়ে প্রবেশ করেই সামনেই রয়েছে অনেক দোকান। এই দোকানগুলিতে এখানকার দুধের তৈরি বিভিন্ন মিষ্টি, দই, ক্ষীর, ঘি ইত্যাদি বিক্রয় হয়ে থাকে।
দোকানগুলির পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে একটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেই রয়েছে গোমাতাদের থাকার জায়গা। এক নম্বর গেট দিয়ে প্রবেশ করে ডান দিকের রাস্তা দিয়ে সোজা এগিয়ে এলেই রয়েছে প্রসাদ কক্ষ। রাধা মাধব মন্দির ও গোশালা দর্শন করে সামনের এই এক নম্বর গেটের দিকে রাস্তা দিয়ে যাওয়ার পথের বাঁদিকেই রয়েছে প্রসাদ কক্ষ। প্রসাদ কক্ষে যাওয়ার আগে ডান দিকে রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখার ঘর। জুতো রেখে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে সুলভ প্রসাদ কক্ষ। এই সুলভ প্রসাদ কক্ষে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোগ প্রসাদ পাওয়া যায়। প্রসাদ কক্ষের গেটে কুপন জমা দিয়ে প্রসাদ কক্ষের ভেতর প্রবেশ করতে হয়। প্রসাদ কক্ষটি বেশ বড়, একসঙ্গে অনেক ভক্ত এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন। বসার জন্য সুন্দরভাবে অনেক জায়গার ব্যবস্থা করা রয়েছে। ভোগ প্রসাদে প্রথমে দেয়া হলো খিচুড়ি, এরপর ভাত, 5 রকম সবজি দিয়ে তৈরি একটি তরকারি, ডাল, ফুলকপির তরকারি ও চাটনি। নদিয়ার পবিত্র ভূমি মায়াপুর, যেখানে বাতাসের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে মায়াপুর ইস্কন মন্দির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও দর্শনীয় স্থান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এমনই আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।